আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো সকালবেলা অনেকগুলো খাবারের বাটি দেখতে পাচ্ছ। আমার এই ব্লগটা হচ্ছে যে আমি গ্রাম থেকে আসার পরদিন সকালে আর রাতে করেছিলাম তোমার আলু ভর্তা। আর এটা কিন্তু সেই ঈদের রান্নাটা যেটা ওদের বাবার জন্য করে রেখে গিয়েছিলাম। আর এই অবস্থা দেখো, এটা হচ্ছে রোস্ট, যেটা ও খায় নাই এবং কি ফ্রিজ থেকেও বের করে নাই, যেহেতু নর্মালে ছিল। আর আরেকটা ছিল খাসির মাংস, গরুর মাংস, ওগুলা তো ঠিকঠাক ছিল। আর এটা দেখো, মানে খাবার পচে গেলে যা হয় আমি তো দেখেই অবাক যে আচ্ছা নষ্ট হয়েছে ঠিক আছে, বাট এইরকম হয়েছে আমি আসলে অনেক সারপ্রাইজ। শুধু যে পচে যাওয়া রোস্ট তা না, আমি গ্রাম থেকে আসার পরে একটার পর একটা মানে হতবাক সারপ্রাইজ হয়ে গিয়েছি। আসলে অনেক সময় না সব সারপ্রাইজ ভালো লাগে না, আর সারপ্রাইজ যে শুধু খুশি সারপ্রাইজ হয় সেটাও আসলে আমি বলতে চাই না, কেননা কিছু কিছু কষ্টেরও সারপ্রাইজ থাকে। তো সারপ্রাইজের মধ্যে আরেকটা হচ্ছে যে এই কুশন কাভার, আমি ছিলাম না তখন, ওদের বাবা এই কুশন কাভারটা চেঞ্জ করেছে। দোলনার কাভারের সাথে তোমার কাপড় বেঁচে যাওয়ার জন্য দুইটা কুশন কাভার বানিয়েছিলাম। তো সেই কাভারটা একেবারেই তোমার আনম্যাচিং ছিল। সো এই কাভারটা অনেক সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইটা ভালো সারপ্রাইজ ছিল। আমার কাছে সবচেয়ে শকড যে বিষয়টা ছিল তোমার গ্রাম থেকে আসার পরে, সেটা হচ্ছে আমার গাছ তো আমার অক্সিজেন, আমি বরাবরই বলি। এখানে একটা ছোট তোমার পট ছিল, আমার ব্লগ যারা দেখেছো হয়তো তারা খেয়াল করেছো কিনা জানি না। এই যে এইটাতে তোমার হচ্ছে একটা বনসাই টাইপের একটা গাছ ছিল, যেটা এত কিউট ছিল, এত সুন্দর ছিল। মাঝখানে ফাতেমা এসেছিল বাসায়, এসে গাছটা পুতুল ফেলে দিয়ে ভেঙেছিল, তাও মরে গিয়েছিল না। মাঝে মধ্যে আমি তোমার রোদে দেই, বা ওদের বাবা কিন্তু গ্রামে আমাদেরকে একদিন ও স্টে করছিল, তারপরে কিন্তু চলে আসছিল। বাট এই গাছটা কেন মরে গিয়েছে এখনও বলতেছে কি আমি পানিও দিয়েছি, রোদেও রেখেছি, বাইরেও রেখেছি, তারপরেও তোমার গাছটা শেষ। আর সেই গাছটা সরিয়ে আপাতত তোমার এই মানি প্ল্যান্টটা এখানে রাখছে, যদিও আমি ওই গাছের কথা একেবারেই ভুলতে পারছিলাম না। তারপরেও আসলে কি করা, সত্যতা মেনে নিতেই হবে। তোদের বাবা বলেছে আমাকে আবার আড়ং থেকে সেটা এনে দিবে। যদিও এইসব গাছে না আমি কখনো আজান বা রেদওয়ান কখনো টাচ করতে দিতাম না, আর ওরা টাচও করতো না। আমার বাচ্চাগুলো এত ভালো, মানে আমি যেটাতে বলবো যে বাবা এটাতে ডোন্ট টাচ, তো সেখানে টাচ করার প্রশ্নই ওঠে না। আর আমার হাজব্যান্ডের একটা সুন্দর অভ্যাস আছে যে আমি মানে কিছুদিনের জন্য হলেও বাসার বাইরে গেলে সে নতুন নতুন কিছু নিয়ে আসে। গতবার এনেছিল যে তোমার ওই জায়তাল কুষ্টি সুরাটা স্টিলের সুন্দর একটা শো পিস, আর এনেছিল তোমার হচ্ছে যে তোমার টি সেটটা, সেইটা। যদিও এবার এনেছে তোমার কুশন কাভার, মানে আশাই করেছিলাম না যে এই কুশন কাভারটা আমি নতুন কিছু পাবো। তো আরও দুইটা আনাবো, আমার প্ল্যান আছে। আজকে যেহেতু ছোট তরমুজ, পুরা তরমুজটাই ফ্রিজে রাখছিলাম, যে কেটে রাখবো কেন, পুরোটাই রাখি, ঠান্ডা হইলে শুধু কেটে কেটে দিব আর সবাই খাবে। এত ছোট তরমুজ দেখা যাক কেমন হয়। আল্লাহ গো, লাল টুকটুকা, একদম লাল টুকটুকা, মিষ্টি হলে তো কথাই নাই। শাশুড়ি আম্মা, দুই বাচ্চা, ওদেরকে এখন কেটে দিব, ওরাই খাবে। আমি রান্না করছি। এত গরম, আল্লাহ এই গরম থেকে সবাইকে বাঁচাও, রক্ষা করো। এটা আবার ফ্রিজে রাখবো। আজানকে সব সময় এই বিচিগুলা ছাড়িয়ে দিতে হয়, বিচি সহ খাই না ও। তরমুজ মিষ্টি মা? মিষ্টি ভালোই। খান।
ঠিক দুপুরের পরে আমার বাসায় গেস্ট আসছিল, সেটা হচ্ছে আমার অঞ্জনা ভাবি। ভাবি ফরিদপুর থেকে তোমার আমার জন্য সরিষার তেল এনেছে। আর ভাবি আসছিল ডক্টরের কাছে, তো মানে যাওয়ার পথে তেলটা দিয়ে গিয়েছে। অনেকক্ষণ ছিল, বাট আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এইদিকে ওই যে আমার হাজব্যান্ড বলেছিল যে আমাকে গাছ এনে দিবে কিছু, তো সরিষার তেলের বোতলটা না আমি এভাবে তোমার রাখতে পারছিলাম না, তো ওদের বাবা এরকম সুন্দর করে বেঁধে রেখেছে। আর এই যে দেখো আমার জন্য গাছ এনেছে। গাছটা আমি যদিও যখন আনে তখন ভিডিওটা করতে পেরেছিলাম না, তো এই দুইটা গাছ এনেছে সুন্দর করে। আমার বারান্দাটা যদিও অনেক ছোট, আর এই বারান্দাতে আমি এতটা ভালো মতো কোনো গাছই আমি সাজাতে পারিনি। তো ওদের বাবা বলছিল যে এটা আমি তোমার রাখি আপাতত কিছুদিন বারান্দায়, তারপরে হচ্ছে আমরা পটে ট্রান্সফার করব। তো বেচারা গাছ এনে নিজেই তোমার পটে নিল, হচ্ছে যে একটা পট ফাঁকা ছিল, তো বড় যে গাছটা সেটা পটে ট্রান্সফার করলো। আর মানি প্ল্যান্ট যেটা আছে এটা আমরা একটা তোমার আরেকটা পটে রাখবো, বাট পরে রাখবো। কি গরম, সবাই খালি গায়ে। এই গরমে গরম গরম নুডলস আর গরম গরম চা। রেদওয়ান যাবে এখন স্কুলে, বিকেলের নাস্তা হচ্ছে নুডলস। আর আমার শাশুড়ি মা ফাইনালি বলছে যে এখন চা খাবে। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাইয়া। যার জিনিস তাকে তো দেখান। এই যে রেদওয়ান গো দেখো না কেন? আসসালামু আলাইকুম। দেখছো এটা সব তোমার জন্য। কোনে বসবো? কি এটা? কি এটা? এটা কি? কম্পিউটার। তুমি জানলা কই থেকে? কোথায় বসাবা? তুমি কোথা থেকে জানলা? আমি বলবো খানা খেলা করে। তুমি জানলা কই থেকে যে এটা কম্পিউটার? কে বলছে? কে বলছে? ওরে আল্লাহ রে, আমি ভাবলাম সারপ্রাইজ দিব, এটা কার? অন্যরকম রিয়াকশন দিবে, তো রিয়াকশনের তো মাথাও নাই। বেবি তোমার জন্য নিউ কম্পিউটার কেনা হয়েছে। মা 1 ঘন্টা পরে ইয়াল্লা ইয়াল্লা মৌলবি দেখেন। এমা এমা এটা কি? কি এটা? তো তোমরা দেখতেই পেলা আসলে কি অবস্থা। আসলে এইটা একটা সারপ্রাইজই ছিল আমাদের জন্য। আমার রেদনের আব্বু বলছিল যে কম্পিউটার নেওয়া হয়েছে নতুন, বাট ওইটা বাসায় আনা হয় নাই, অফিসে রাখা হয়েছে। আর আমার দেবর বা রবু ভাইয়া ওনারা অফিস থেকে নিয়ে সেট আপ করতে এসেছে। বাট এটা যে ওদের বাবা ওকে আগে বলে দিয়েছে যে আসলে কম্পিউটার নেওয়া হয়েছে, এটা কিন্তু আমি একেবারেই জানতাম না। তো মানে ওর সারপ্রাইজ দিতে যে ওর এক্সপ্রেশন নিব কি, আমি পুরোটা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর বাচ্চাটার জন্য কম্পিউটার নেওয়ার বড় অবদান হচ্ছে যে ওদের চাচ্চু আসলে ভাইয়া বাইরে চলে যাবে, আর ভাইয়া যখন ল্যাপটপ চালায় আমার রেদনের না অনেক আগ্রহ কম্পিউটার শেখার। তো আমরা ভাবছিলাম যে ভাইয়া যে কয়টা দিন আছে আমাদের সাথে, তো ভাইয়া থাকতে থাকতে বাচ্চাকে যদি একটু কম্পিউটারটা আমরা কিনে দেই তাহলে ও চাচুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তো মানে আনএক্সপেক্টেড, আমি ভেবেছিলাম না যে এত তাড়াতাড়ি নিয়ে দেওয়া হবে। আমরা যখন গ্রামে তখনই ওদের বাবা তোমার কম্পিউটারটা নিয়েছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, রিজিকটা সবচেয়ে বড় জিনিস। আসলে আমরা যতটাই প্ল্যান করি না কেন, আল্লাহ তাআলা কখন কি করে দেয় এটা আসলে আমাদের কপালে লেখা। আমাদের প্ল্যানটা ছিল যে বড় বাবাটার বার্থডে আসতেছে, সো আমরা তাকে বার্থডেতে কম্পিউটারটা গিফট করব। বাট হঠাৎ করে নিয়ে দেওয়া হয়ে গেল। বাট একটাই প্রবলেম ছিল যে ওর পড়ার টেবিলটা মানে বই টই সব কিছু মিলিয়ে তোমার স্পেস হয় না, সেখানে আবার একটা কম্পিউটার, অনেক ঝামেলা হচ্ছিল। তো জানলার একদম কর্নারে তোমার হচ্ছে যে পুরো যা কিছু থাকে কম্পিউটারে সব কিছু রাখা হলো অনেক কষ্ট করে। পরে তোমার সাজানোর চেষ্টা করব। আর রেদওয়ান রেডি হয়ে বসে আছে, কেননা সে যাবে ইভিনিং ক্লাসে।
ওদের বাবার খুব আগ্রহ যেন আমি কম্পিউটার শিখি, তো ভাইয়ার সঙ্গে না আমি ল্যাপটপে টুকিটাকি সেটা শেখার ট্রাই করছিলাম। তো সেখান থেকে আমার রেদওয়ানের আগ্রহ, তো আমার চেয়ে রেদওয়ান আগিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি রমজান মাস আসলো বা অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছিল, এদিকে যেহেতু আমি ব্লগ শুরু করেছি এদিকে একটু সময় দিতে হয়, মানে এতটুকু সময় পাওয়া যায় না সত্যি কথা। তো আমি বলছিলাম যে আমার কথা বাদ দাও, বাচ্চা শিখলেই অনেক কিছু, তারপরে আবার আমাকে ড্রাইভিং ক্লাসে দিয়ে দিল। একটা হাউস ওয়াইফ বলো কত জায়গায় কিভাবে টাইম দিবে, আমার কাছে অনেক প্রেশার মনে হচ্ছিল। তো এই যে দেখো এইভাবে আমি এই কর্নারে তোমার এই সেট আপটা করেছি, পুরোপুরি সেট আপটা কমপ্লিট করব তোমার, দেখা যাক সময় নিয়ে, কেননা টেবিলটা পড়ার টেবিল হিসেবে ইউজ করা, সেখানে আবার কম্পিউটারটা রাখার জন্য অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে রেদওয়ানই আগে শিখুক, তারপরে পরে যদি সময় হয়ে ওঠে আমার অবশ্যই আমিও শিখে ফেলবো। নতুন কম্পিউটার নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো তারপরে বানালাম শাশুড়ির জন্য আর আমার জন্য চা। মাছাটা চিনি ঠিক আছে, এই গরমে গরম গরম চা খেয়ে গরম হয়ে যান। আল্লাহ যেন গ্যাস না করায় বাবা। এমনিতে আমার শাশুড়ি এই প্রথম আমি চা বানাইলাম না মা, রোজার সময় আসছিল তখনও খাই নাই, এই আমাদের সাথে এসে তো এই প্রথম, আরেকদিন তাও একটু কিনে কিনে খেয়েছি। গরম গরম চা খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একবারে। শাশুড়িকে এসি ছেড়ে শুয়ে রাখছি গো। দাদুকে দাও। Mama, I love you. Thank you. দেখছেন দেখছেন আমি কাজ করছিলাম আর এটার অবস্থা দেখেন, মানে ওর ভাই না থাকলে না ওর একেবারেই সময় কাটে না। ভাইয়া কখন আসবে, ভাইয়া কখন আসবে, ভাইয়া আসার প্রায় সময় হয়ে গিয়েছে, তার জন্য সে দরজার কাছে অপেক্ষা করছে যে ওর ভাই আসবে আর ওকে অনেকগুলো জমানো কথা বলবে। তো আমার অনেক কাজ শেষে আমার ঈদের না কিছু নাটক থাকে যেগুলো আমি ভাবি যে হ্যাঁ ঈদের সময় দেখব। তো আমি যেহেতু এই গ্রামে ছিলাম, তো এই ঈদের এই একটা নাটকই আমি ভেবেছিলাম যে দেখব, সেটা হচ্ছে শেষমেশ। তো গ্রাম থেকে আসার পরে শুধু ধুলো ঝাড়তে ঝাড়তে এই গরমে আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তো ঝড়ের গতিতে তোমার আপাতত ফার্নিচারগুলোর একটু ধুলা উপর মুছে নিয়ে আমি নাটকটা দেখছিলাম আর বলছিলাম যে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, নাটকটা দেখবো। আর নাটকটা কিন্তু অতুলনীয়। ফাইনালি আমার সবগুলো কাজ আমি শেষ দিয়েছি। গ্রাম থেকে আসার পরে এমনিতে আমি শারীরিকভাবে অসুস্থতা ছিলাম, আমার অনেকগুলো প্রবলেম ছিল অ্যাকচুয়ালি। আমি তারপরেও সেই সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করেছি, তার উপরে এত গরম, তারপরেও তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আর একদম ঘুমানোর সময় চলে আসছে, তো সেইখানে আবার আজানের কিছু ঈদের সময় তোমার শীট দিয়েছিল যেগুলো কমপ্লিট করা আমার প্রয়োজন ছিল, কেননা আজানের স্কুল শুরু, এই শিটগুলো কমপ্লিট করে তারপরে জমা দিতে হবে। সো আমি জানি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। এটাই একটা হাউসওয়াইফের লাইফ, আমার জীবন, আমার লাইফ। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।